আসসালামু আলাইকুম। ম্যাথ হ্যাজার্ডের পক্ষ থেকে আজকে সেট ও ফাংশন এর দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেট যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় বা নির্ধারণ করা যাবে তাকে সসীম সেট বলে। এখন এমন একটা সেট মনে করি এ, যেখানে কিছু বর্ণ আছে এক্স ওয়াই জেড, এগুলো কিন্তু আমরা শেষ করে ফেলতে পারবো। আবার এ সেটকে আমরা যদি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি বা একাধিক সংখ্যা দ্বারা প্রকাশ করি এ সেটকে, তাহলে 1 2 3 4 এভাবে আমরা শেষ করে ফেলতে পারবো। আবার এ সেটকে যদি আমরা একটা শর্ত বা কন্ডিশনের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখতে পারবো x such that x, মানে x হবে এ, x এ সেটের উপাদানগুলো। এবার এক্স এর উপর আমরা শর্ত আরোপ করে দেবো, তাই তো? এক্স এর উপর কি শর্ত আরোপ করলাম? এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোন পর্যন্ত? আরেকটা শর্ত দিয়ে দেওয়া যেতে পারে যে 5 থেকে শুরু এবং 21 শেষ। কি বলতে পারি? 5 ইজ গ্রেটার দ্যান এক্স, লেস দ্যান 21। ঠিক আছে? এবার আমি এর ভিতর থেকে এক্স এর একটা মানগুলো পাবো, সেগুলো আমরা কি গণনা করে শেষ করে ফেলতে পারবো বা গণনার গণনার যোগ্য বা নির্ধারণ করতে পারবো। একে আমরা সসীম সেট বলবো। ঠিক আছে? সসীম সেট মূলত অত কঠিন কোনো সেট না। সসীম সেট এই যা এক কথায় আছে, যেটা গণনার যোগ্য বা গণনা করে শেষ করে ফেলা যায় বা নির্ধারণ যোগ্য, এটাই সসীম সেট। এবার অসীম সেট। একইভাবে অসীম সেট কাকে বলবো? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না বা নির্ধারণ করা যায় না, তাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। অসীম সেটের ভিতর আমরা এমন বলতে পারি যে এ এমন একটি সেট যা স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যার সেটকে আমরা গণনা করে শেষ করে ফেলতে পারবো যদি আমরা কোনো লিমিটেশন বা কোনো শর্ত আরোপ না করে দিই। শেষ করতে পারবো না। 1 3 5 7 করতে 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 চলে যাবো অনেক দূর, ইনফিনিট পর্যন্ত, অসীম পর্যন্ত, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। এটা আছে স্বাভাবিক সংখ্যার বিজোড় সেট, তাই তো? স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। এখন আমি যদি এ কে স্বাভাবিক জোড় সংখ্যার সেটে প্রকাশ করি, 2 4 6 8, এভাবে যদি আমি লিখতে লিখতে চলে যাই, আমার বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু লেখা কি শেষ হবে? না, এটা থামবেই না। তাহলে এই সেটকে আমরা কি বলবো? এটা হচ্ছে অসীম সেট। আবার এ সেটকে যদি ধরি, এ সেট একটা পূর্ণ সংখ্যা সেট হয়, তাহলে আমরা যদি মাইনাস থেকে শুরু করি, -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে, তাই না? এটা তো শেষ হবে না। এটা বোর্ড শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না। তাহলে এটা কি সেট? অসীম সেট। অসীম সেট মূলত হচ্ছে যেটা গণনা করে শেষ করা যাবে না বা নির্ধারণ করা যাবে না, সেটা কি? অসীম সেট। এখন আমরা উদাহরণ 6 করব। দেখা যায় সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এখন আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট কি? সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা যদি n দ্বারা প্রকাশ করি, n এর ভিতর কি পাবো? 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতে আছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন এই স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর কি আছে? জোড় সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যা সেটের ভিতর কি আছে? বিজোড় সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যা সেটের ভিতর কি আছে? পূর্ণ সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে, সকল সংখ্যা আছে এই স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর। এখন আমরা যদি এখান থেকে আলাদা আলাদা করে নিই, তাহলে কি পাই? এখন
এন সেট থেকে বিজোড় সংখ্যা নিয়ে গঠিত সেট আমরা কি পাই দেখি। এখান থেকে নিব আমরা, এখান থেকে আমরা বিজোড় সংখ্যাগুলো নিয়ে একটা সেট গঠন করতেছি, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। এরকম 1 3 5 7 9 এভাবে তো চলতে আসছে। এটা তো থামেনি, তাহলে এটাও তো থামবে না। বিজোড় সংখ্যা তো এরকম চলতেই আছে। এবার আমরা জোড় সংখ্যাগুলো নিয়ে যে সেট গঠন করব সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। এখন গঠিত জোড় সংখ্যা সেট আমরা এভাবে চলতে আছে 2 4 6 8 10, মানে এভাবে তো চলতে আছে, ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে। ঠিক আছে, এখানে যেহেতু জোড় সংখ্যা কোনো লিমিটেশন নেই, এখানে থামেনি, তাহলে জোড় সংখ্যা এখানেও থামবে না। এবার এন সেট থেকে 3 এর গুণিতক গুলো নিয়ে আমরা সেট গঠন করব, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। 3 এর গুণিতক মানে 3 এর নামতা পড়া, তাহলে 3 ওকে 3 6 9 12 15 এইভাবে চলতেই আছে। এটাও কি অসীম পর্যন্ত চলে গেছে, এটা থামেনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এন দ্বারা যে স্বাভাবিক সংখ্যা সেটটা আমরা নির্দেশ করছিলাম সেটাও অসীম পর্যন্ত বিস্তৃত, এবং স্বাভাবিক সংখ্যা সেট এন থেকে বিজোড় সংখ্যা সেট গঠন করছিলাম, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম, সেটাও অসীম পর্যন্ত বিস্তৃত। আবার স্বাভাবিক সংখ্যার সেট এন থেকে জোড় সংখ্যা নিয়ে যে সেটগুলো আমরা তৈরি করছিলাম তাকে আমরা দিছিলাম বি, এবং বি এর উপাদানও অসীম পর্যন্ত বিস্তৃত। আবার স্বাভাবিক সংখ্যার সেট এন থেকে 3 এর গুণিতক গুলো নিয়ে যে সেট আমরা তৈরি করছিলাম যার নাম দিছিলাম সি, সেটাও কি অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এটাকে এখন বলতে পারি না যে এই সেট সমূহ, অর্থাৎ এন দ্বারা যে স্বাভাবিক সংখ্যা সেটটা আমরা প্রকাশ করছিলাম সেটা থেকে যে সেটগুলো গঠন করছি সেগুলো অসীম পর্যন্ত বিস্তৃত বা এর উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না। তাহলে বলা যাবে এ বি এবং সি একটি অসীম সেট। আমরা এখন সেটাই লিখব যে উপরের সেটগুলোর উপাদান গণনা করে শেষ করা যায় না, অর্থাৎ এ বি ও সি সেট সেট। আর এ বি ও সি এটা আমরা তৈরি করছিলাম কোন সেটটাকে? প্রধান সেট ছিল এন, এন দ্বারা প্রকাশ করেছিলাম, যেটা ছিল কি সকল স্বাভাবিক সংখ্যার সেট। আর এই সকল স্বাভাবিক সংখ্যার সেট থেকে আমরা এ বি এবং সি তৈরি করছিলাম। তাইলে এ বি ও সি সেট যদি অসীম সেট হয় তাহলে আলটিমেটলি কি সকল স্বাভাবিক সংখ্যার সেটটাই কি একটি অসীম সেট নির্দেশ করে। এখন আমরা ফাঁকা সেটটিকে শিখব। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে কেমনে প্রকাশ করা হয়? ফাঁকা সেটকে এরকম গোল এবং একটা দাগ, ঠিক আছে, ফার্স্টে গোল একটা দাগ, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর ফাঁকা সেট সকল সেটের একটা কমন জিনিস, মানে সকল সেট তৈরি করতে গেলে একটা ফাঁকা সেট লাগে। যেহেতু এটা তৈরি করতে কোনো উপাদান, কোনো নির্দিষ্ট কোনো উপাদান লাগে না, তাই ফাঁকা সেট আছে সকল সেটের একটি উপসেট। এরকম একটা প্রশ্ন আছে যে ফাঁকা সেট সকল সেটের উপসেট। এখন আমরা উপসেট, প্রকৃত উপসেট এগুলো শিখবো, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। উপসেট, উপসেটের সংজ্ঞাটা কি? কোনো সেট থেকে যতগুলো
সেট তৈরি করা যায়। কোনো সেট মানে একটা সেটকে হোস্ট করব, এখানে আমরা একটা সেট থাকবে যেটা একটু বড় থাকবে, যেটা হোস্ট আকারে নিজেকে প্রকাশ করবে, এবং সেই সেট থেকে অনেকগুলো আবার সেট তৈরি করা যাবে, এরকম হতে হবে। তাহলে কোনো সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলা হয়। বিষয়টা কেমন? এখানে ধরি আমাদের হোস্ট একটা সেট আছে, সেটা আমরা এ ধরতেছি। এখানে আমাদের এটা হচ্ছে হোস্ট সেট। হোস্ট সেটের উপাদান আছে কি কি? এ বি। একটা সেট ধরেছি যেখানে উপাদান আছে কি কি? এ বি। এবার এই এ বি, এইগুলো থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সেই সবগুলো সেট হবে কি এ সেটের উপসেট। দেখি তৈরি করি। যেটা তৈরি করতেছি সেটা ধরলাম কি এ ড্যাশ। এই এ বি সেট কি আমরা এ ও বি একটা সেট তৈরি করতে পারি। আবার শুধু এ একটা আলাদা সেট লিখতে পারি, আবার শুধু বি একটা আলাদা সেট লিখতে পারি। এবার আমরা একটু আগে শিখে আসছিলাম যে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, এবং ফাঁকা সেট সকল সেটের উপসেট, একটা কমন উপসেট। সকল সেটের একটা কমন উপসেট হবে ফাঁকা সেট, মানে সকল সেটের জায়গায় ফাঁকা সেট লেখা যাবে। তাহলে এখানে আর একটা বাড়তি করে কি সেট থাকবে? ফাঁকা সেট, এইরকম চিহ্ন, বা শুধু সেকেন্ড ব্র্যাকেট। হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট বা এইটা, এখানে যে কোনো একটা ব্যবহার করতে হবে, দুইটাই ব্যবহার করা যাবে না। তাহলে এই হোস্ট সেট থেকে আমরা কতগুলো উপাদান পেলাম? একটা উপাদান পেলাম, দুইটা, তিনটা, চারটা। কয়টা উপাদান পেলাম? চারটা। এবার উপসেট প্রকাশের একটা চিহ্ন আছে, প্রকাশের চিহ্ন। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এ ছিল আমাদের হোস্ট সেট, সেই থেকে আমরা উপসেট গুলো তৈরি করেছি, যেটার নাম দিয়েছি এ ড্যাশ। আমরা এখানে বলতে পারি এ ড্যাশ উপসেট এ, এর উপসেট এ ড্যাশ। ঠিক আছে, এটা আমরা উপসেট পারলে আমাদের প্রকৃত উপসেট একটু সহজ হবে। এখন আমরা দেখব প্রকৃত উপসেট। আমরা একটু আগে যে উপসেট শিখলাম সেখানে আমরা কি শিখছিলাম? যে একটা মেইন একটা হোস্ট সেট থাকবে, সেখান থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সেই তৈরিকৃত সেটগুলোকে বলা হবে ওই হোস্ট সেটের উপসেট। আর প্রকৃত উপসেটও সেই রকমই কিছুটা ভিন্ন, মানে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। সেটা হচ্ছে প্রকৃত উপসেটের বেলায় হোস্ট যে সেটটা থাকে, আমরা উপসেট করতে গেলে সেই সেটটাকে আবার লিখি, মানে একটা সেটের উপসেট হতে গেলে সেই উপসেট হয়। কিন্তু প্রকৃত উপসেটের বেলায় ওই হোস্ট সেটটা আর উপসেটে থাকে না, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। কেমন দেখি, আগের মতোই দেখি। আমাদের হোস্ট সেট ছিল এ, যেটাকে আমরা উপাদান দিয়েছিলাম এ বি, আর উপসেটের বেলায় লিখছিলাম উপসেট, ধরি উপসেট বি। কেমন লিখছিলাম? এ বি, এ বি, ফাঁকা সেট। এই এ সেটের উপসেট গুলো কি? বি, যাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি, কি কি ছিল? এ বি, এ বি, ফাঁকা সেট। অর্থাৎ এই উপসেটের একটা উপাদান হোস্ট সেটের সাথে মিল ছিল, এখানেও এ বি ছিল, আবার উপসেটেও এ বি ছিল। প্রকৃত উপসেট হতে গেলে এইটা থাকে না। প্রকৃত উপসেটের বেলায় যে সেটটার প্রকৃত উপসেট বলে
সেটা আর লেখা যাবে না, সেটা বাদে যে উপসেটগুলো থাকে সেগুলোই প্রকৃত উপসেট। এই সেটটারই যদি আমরা প্রকৃত উপসেট লিখি তাহলে দেখি, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটকে আমরা এখানে সি দ্বারা প্রকাশ করতেছি। এই এ সেটটার প্রকৃত উপসেট কি হবে এখানে দেখি, এ বি ফাঁকা সেট। তাহলে আমরা কি পেলাম, উপসেট থেকে দেখো একটা উপাদান কম আছে প্রকৃত উপসেটে। কোন উপাদানটা কম আছে, যে উপাদানটা হোস্ট সেটের সাথে মিল ছিল, উপসেটে যে উপাদানটা হোস্ট সেটের সাথে মিল ছিল সেই উপাদানটাই আমাদের প্রকৃত উপসেটে কম আছে। এইখান থেকে আমরা একটা সূত্র এস্টাবলিশ করতে পারি, যেটা আমরা এই পাশে দেখি। যদি n সংখ্যক উপাদানের উপসেট নির্ণয় করতে বলে, তবে উপসেট প্রমাণ লিখতে পারি 2n। অর্থাৎ n যদি আমাদের উপাদানের সংখ্যা হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2n। কেমন, এখানে এ সেটের উপাদান সংখ্যা কত, এ সেটের একটা দুইটা উপাদান আছে, এখানে তাহলে n এর মান হবে 2, এখানে n এর মান কত হবে 2। আবার বলি, এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা হবে আমাদের এই ছোট n এর মান, ঠিক আছে। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, n এর মান লিখতে পারি 2, n এর মান কত লিখতে পারি 2। তাহলে n এর মান যখন আমরা পেয়ে যাবো আমাদের উপসেট বের করা একদম সহজ হয়ে যাবে। তাহলে a এর উপসেট সংখ্যা মানে উপসেট কয়টা উপাদান হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। সেটা তাহলে কি বের করতে পারবে, দেখো 2n, এই 2 এর মাথার উপর যদি আরো 2 দিই তাহলে কত 4। এটা তো আমাদের জানাই আছে কেমনে আসে, এটা মাথার উপর যত থাকে সেই সংখ্যা ততবার গুণ হয়, অর্থাৎ 2 কে আমরা 2 বার গুণ করব, তাহলে কত হবে 4। তাহলে এ সেটের উপসেট হবে কতটা, 4টা। এ সেটের উপসেট হবে কয়টা, 4টা। আর কোন সেটের প্রকৃত উপসেট বের করার লটা কি দেখি, সূত্রটা কি লিখতে পারি, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট আমরা কি পাইছিলাম, উপসেট যা পাইছিলাম প্রকৃত উপসেট একটা কম পাইছিলাম, প্রকৃত উপসেট কি একটা কম পাইছিলাম। তাহলে এখানে সূত্রটাও কি লিখতে পারি, 2n মাইনাস 1, এই মাইনাস 1টা হবে মোট যে মান পাবো তার থেকে মাইনাস 1, ঠিক আছে। এই n মাইনাস 1 না, 2n মাইনাস 1। তাহলে এই a এর বেলায় আমরা প্রকৃত উপসেটটা দেখি, প্রকৃত উপসেট কত পাইছিলাম 4, তাহলে প্রকৃত উপসেট কত পাবো 2n মাইনাস 1। এখানে n এর মান কত পাইছিলাম 2, এই যে a এর উপাদান সংখ্যা দুটো ছিল, তাহলে লিখতে পারি 2n মাইনাস 1। 2 থাকলে মান হয় 4 মাইনাস 1 সমান 3। আশা করি প্রকৃত উপসেট আমাদের সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব সেটের সমতা। সেটের সমতাটা একদম সহজ আছে। সেটের সমতা, সেটের সমতা
এখানে কোনো একটি সেট এ এর মান দেওয়া আছে 1 2 4 8 9। কোনো একটা সেট এ যেখানে এ এর উপাদানগুলো কি কি 1 2 4 8 9। আবার কোনো একটা সেট বি দেওয়া আছে যার উপাদান দেওয়া আছে 1 1 2 4 4 4 8 8 9। আবার কোনো একটা সেট বি দেওয়া আছে যার উপাদান কি কি আছে 1 1 2 4 4 8 8 9। এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে এ সেটের উপাদানগুলোর সাথে কিন্তু বি সেটের উপাদানগুলোর মিল আছে, কিন্তু বি সেটে উপাদানগুলো হয়তো একটা ডাবল আছে একটা ট্রিপল আছে এইভাবে আছে, কিন্তু উপাদানগুলো কিন্তু কোনো চেঞ্জ নাই। বি সেটকে কিন্তু আলটিমেটলি কি লেখাই যায়, বি সেটকে লেখাই যায় 1 2 4 8 9। এটা কিন্তু এ সেটের উপাদানগুলোকে নির্দেশ করতেছে, কিন্তু এখানে উপাদান সংখ্যা কিছু বেশি আছে, কিন্তু উপাদান সংখ্যা বেশি থাকলেও উপাদানের মানের কোনো পরিবর্তন নাই। একে বলা হয় সেটের সমতা, অর্থাৎ এ সমান বি লেখা যায়। আর একটা সেট যদি সি থাকতো যেখানে উপাদান যদি না হতো এ এর উপাদান মানই যদি সি তে থাকতো, তাহলে এখানে আমরা এ সমান বি সমান সি লিখতে পারতাম। ঠিক আছে, এটাই আছে সেটের সমতা। অর্থাৎ সংক্ষেপে বলা যাবে সেটের সমতা হচ্ছে যতগুলো সেট দেওয়া থাকবে তাদের উপাদানের মান, সাংখ্যিক যে মানটা সেটা সমান হবে, তাকে সেটের সমতা বলে। এখানে উপাদান কত সংখ্যক হলো এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে উপাদানের মানের, উপাদানের মানের, উপাদানের মানের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সেটের সমতা। এখন দেখব সেটের অন্তর। অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। কোনো কিছুকে বাদ দেওয়া হলে তাকে অন্তর বলা হয়। আর সেটের অন্তর মানে একটা সেট থেকে অন্য সেটকে বাদ দেওয়া বোঝায়, একটা সেট থেকে অন্য সেটকে বাদ দেওয়া বোঝায়। এখানে আমরা দেখি, ধরি একটা সেট এ যার মান হচ্ছে 5 6 8 9 10। আর একটা সেট ধরি বি যার মান হচ্ছে 7 আর 10। আমরা যদি একে সেটের অন্তর আকারে প্রকাশ করি তাহলে প্রকাশ করতে পারবো এ অন্তর বি। এটা হচ্ছে সে অন্তর চিহ্ন। ঠিক আছে, এ অন্তর বি। আর যখন আমরা পড়বো তখন পড়তে পারি এ বাদ বি, এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি সেটকে বাদ দেওয়া হচ্ছে। কোন সেট থেকে কোন সেট? এ থেকে বি, যেটা সামনে থাকবে সেটা থেকে আমরা বাদ দিব, কোনটাকে? যেটা পরে থাকবে। ঠিক আছে, আর পড়ার সময় কি পড়বো? এ বাদ বি। এটা আমরা সলভ করি দেখি। এখানে এ সেটের উপাদানগুলো প্রথমে লিখলাম 5 6 7 9 10। তারপর অন্তর চিহ্ন দিলাম, সে প্রথমে যেটা বললাম অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। তারপর বি সেটের উপাদানগুলো লিখলাম 7, 10। এখন যদি আমরা বাদ দিই তাহলে 5 6, এটা কি বসে গেল, কারণ বি সেটে 5 6 উপাদানগুলো কি আছে? বি সেটে 5 6 উপাদানগুলো নেই, তাহলে 5 6 উপাদানগুলো বসে গেল। বি সেটে উপাদান 7 আছে, এ সেটে উপাদান 7 ছিল, তাহলে 7 বাদ যাবে, 7 বাদ গেলে 7 বসবে না। তারপর এ সেটে উপাদান ছিল 9,
বি সেটে 9 উপাদানটি নেই, তাহলে 9 বসে গেল। এ সেটে উপাদান 10 ছিল, বি সেটে উপাদান 10 আছে, তাহলে 10ও বসবে না। তাহলে আমরা কি পেলাম, এ বাদ বি করে কত পেলাম, 5 6 9। এটাই হচ্ছে সেটের অন্তর। এখন আমরা উদাহরণ 6 করব। পি একটা সেট দেওয়া আছে, এখানে বলো তো পি সেটটা কোন সেটের মাধ্যমে দেওয়া আছে। আমরা দুই রকম সেট শিখে আসছিলাম, মানে সেটকে দুই ভাগে ভাগ করা যায়, সে দুই ভাগের ভিতর কোন ভাগের ভিতর দেওয়া আছে, এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যখন তালিকা পদ্ধতি করে নিব তখন আমরা সলভ করতে পারবো, কারণ সেট গঠন পদ্ধতি দিয়ে আমরা অঙ্ক সলভ করতে পারবো না। তাহলে এটা কি মাধ্যমে ছিল, সেট গঠন মাধ্যমে ছিল। তাহলে সেট গঠন মাধ্যম থেকে আমাদের আগে তালিকা পদ্ধতিতে যেতে হবে। এই কিউটাও কি মাধ্যমে দেওয়া আছে, কিউটাও দেখো কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা আগে পিটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসি, দেখি কি বলছে। পি এর কন্ডিশন কি কি দেওয়া দিয়েছিল, x such that x, অর্থাৎ পি একটা সেট, যে সেটের উপাদানগুলোকে x দ্বারা প্রকাশ করা হয়েছে এবং x এর উপর একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত, যে x হবে 12 এর গুণনীয়ক সমূহ। 12 এর গুণনীয়ক সমূহ। কোন সংখ্যার গুণনীয়ক মানে কি, কোন সংখ্যার গুণনীয়ক মানে হলো ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে হলো ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে সংখ্যাটি দেওয়া আছে 12, তাহলে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে আমরা দেখি 12 এর গুণনীয়ক কি কি। দেখি 12 এর গুণনীয়ক অর্থাৎ 12 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে অন দ্বারা 12কে ভাগ করা যায় 2 3 4 6 আর 12। 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 2 3 4 6 আর 12, তাই তো, মানে 12কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। এইগুলোই হচ্ছে কার মান, এই x এর মান। এগুলোই কার মান, এই x এর মান। তাহলে আমরা বলতে পারি পি সেটটাই কি, এই উপাদানগুলো নিয়ে পি সেটটা গঠিত। তাহলে আমরা পি সেটের উপাদানগুলো লিখে দিতে পারি। পি সমান সমান 1 2 3 4 6 আর 12। তাহলে আমরা পি সেটটা বের করার জন্য যে শর্ত দিয়ে দিছিল সেট গঠন পদ্ধতিতে, সেটা থেকে আমরা তালিকা পদ্ধতি অর্থাৎ উপাদানগুলো বের করে আনতে পারলাম। এখন দেখি কিউ সেটের উপর কি শর্ত দিয়ে দিছিল। কিউ কিউ একটা সেট যেখানে x such that x 3 এর গুণিতক এবং সেটা কোন পর্যন্ত, x less than or equal to 12। কিউ এর উপাদানগুলো হবে x, যেটা হবে 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি, 3 এর নামটা পড়বো, 3 এর নামটা পড়বো এবং সেটা কোন পর্যন্ত যাব, যখন আমরা 12 পর্যন্ত যাব, তার ওই পাশে আর যাবো না, 12 পর্যন্ত যে থেমে যাব। এখানে যে বুঝাই দিচ্ছে যে x এর মান হবে 12 এর থেকে ছোট অথবা সমান, 12 এর থেকে ছোট অথবা সমান, লেস দ্যান অর ইকুয়াল টু 12। x এর মান লেস দ্যান অর ইকুয়াল টু 12। তাহলে আমরা কিউ থেকে কিউ মানে কিউ সেটের যে শর্তটা দিয়ে দিছিল সেটা থেকে আমরা উপাদানগুলো বের করি, দেখি। তাহলে 3 এর গুণিতক মানে 3 এর নামটা পড়া, 3 এর নামটা পড়তে পড়তে দেখব কোথায় গেলে আমরা 12 পর্যন্ত যাই বা 12 সমান অথবা ছোট, কিন্তু এখানে আমরা সমান পর্যন্তই যাই, 12 উপরে আর আমরা যাব না। তাহলে দেখি
3 এর সাথে 1 এর গুণ হলে 3, 3 এর সাথে 2 এর গুণ হলে 6, 3 এর সাথে 3 এর গুণ হলে 9, 3 এর সাথে 4 এর গুণ হলে 12। এখানে আমরা 3 এর গুণিতক তাহলে কোন সংখ্যাগুলো পেলাম? 3, 6, 9, 12। 3 এর গুণিতক কোন সংখ্যাগুলো পেলাম? 3, 6, 9, 12। আর পি এর উপাদানগুলো কোনগুলো পাইছি? 1, 2, 3, 4, 6, 12। এখন বলেছে যে পি মাইনাস কিউ নির্ণয় করো। অর্থাৎ আমরা একটু আগেই যেটা শিখলাম সেটের অন্তর, সেটাই আমাদের বের করতে বলেছে। আমরা এখন সেটা বের করব। পি মাইনাস কিউ। এখানে পি এর উপাদানগুলো লিখে দিই। 1, 2, 3, 4, 6, 12 মাইনাস কিউ এর উপাদানগুলো লিখে দিই। 3, 6, 9, 12 লিখে দাও। শেষ। এখন আমরা বাদ দেব। এখানে পি সেটের যে উপাদানগুলো ছিল সেখানে 3 আছে, এখানেও 3 আছে, আর 1, 2 এর ভিতরে নেই, তাহলে 1, 2 বসিয়ে দিই। 1, 2 বসে গেল। 3 এখানে আছে, এখানে আছে, বসবে? বসবে না। এখানে 4 আছে, এখানে কোথাও 4 নাই, তাহলে 4 ও বসিয়ে দিলাম। এখানে 6 আছে, এখানেও 6 আছে, দুটা বাদ হয়ে যাবে, ভ্যানিশ। তারপর এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে 12 ও ভ্যানিশ। কিন্তু এখানে কোথাও কি 9 নাই, কিন্তু এখানে কি আছে? এখানে 9 আছে। কিন্তু এখানে 9 আছে, কিন্তু এখানে 9 নাই। এখানে যেহেতু 9 নাই, প্রথমটা থেকে তো আমরা দ্বিতীয়টা বাদ দিছি, প্রথমটাই 9 এর কোনো অস্তিত্ব নাই। এখন দ্বিতীয়টায় যতই 9 থাকুক আমরা কি সেটা বসাতে পারবো? সেটা পারবো না, কারণ এটা যে বাদ দেওয়ার যে সংখ্যা আমাদের প্রথমটাই থাকা দরকার, সে প্রথমটাই 9 নাই, তাহলে 9টা হবে না। তাহলে এখানে এই উত্তর 1, 2, 4 এটাই অ্যান্সার। আমরা পার্ট 3-তে শিখব। আমরা পার্ট 3-তে সার্বিক সেট এবং এর পরবর্তী অন্যান্য সেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা এই পর্যন্ত।